everyone. Welcome to 10 Minute School Admission Program. আজকে আমাদের ক্লাস হচ্ছে কর্মমুখী রসায়ন। এই চ্যাপ্টারটা আমরা এইচএসসি লেভেলে গুরুত্ব দিয়ে পড়ি না, কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এই চ্যাপ্টারটা ইম্পর্ট্যান্ট। অনেক ইনফরমেশন আছে এমসিকিউতে আসার মতো, আর যেসব টপিক থেকে ইউজুয়ালি কোয়েশ্চেন আসে আমরা সেই টপিকগুলোই পড়ার ট্রাই করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। খাদ্য নিরাপত্তা ও রসায়ন। খাদ্য নিরাপত্তা তিনটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত: পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্য গ্রহণের সামর্থ্য, খাদ্যের সঠিক ব্যবহার। খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় রসায়নের ভূমিকাকে মূলত দুটি অংশে ভাগ করা যায়। খাদ্য উৎপাদন বৃদ্ধিতে রসায়নের ভূমিকা, উৎপাদিত খাদ্যবস্তুকে দীর্ঘকাল সংরক্ষণে রসায়নের ভূমিকা। উদ্ভিদের বৃদ্ধি ও ফুল ফল ধারণের জন্য প্রয়োজনীয় উপাদান নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম প্রভৃতি যৌগ, যা রাসায়নিক সার নামে পরিচিত। নাইট্রোজেনযুক্ত প্রধান সার কি? ইউরিয়া। এছাড়া আছে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি, যারা উদ্ভিদের বৃদ্ধি সহায়ক। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ফসফরাস যুক্ত সার কোনটি? টিএসপি বা ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, ডাই অ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি। পটাশিয়াম যুক্ত সার কোনটি? মিউরেট অফ পটাশ, যার রাসায়নিক সংকেত পটাশিয়াম ক্লোরাইড। এছাড়া আছে পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি, যা ফুল ফল ধারণে সহায়ক। তাহলে নাইট্রোজেন যুক্ত সার উদ্ভিদের বৃদ্ধি সহায়ক, আর পটাশিয়াম যুক্ত সার হলো উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়ক। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট টপিক। খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ কয়টি? তিনটি: জীবাণু বা ব্যাকটেরিয়া ও ছত্রাক বা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হওয়া, পরিবেশের কারণ যেমন বাতাসে আর্দ্রতা বৃদ্ধি, তাপমাত্রার ওঠানামা, এনজাইম বা উৎসেচকের প্রভাবে রাসায়নিক জারণ বা বিযোজন ও ধাতবায়নের প্রভাবে রাসায়নিক প্রক্রিয়া। এখানে ধাতবায়নের মধ্যে কি কি থাকবে? ফেরাস আয়ন, ফেরিক আয়ন, কোবাল্ট আয়ন আর কপার আয়ন। আরেকবার রিপিট করছি, জীবাণু বা ব্যাকটেরিয়া ও ছত্রাক বা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হওয়া, পরিবেশের কারণ যেমন বাতাসের আর্দ্রতা বৃদ্ধি, তাপমাত্রার ওঠানামা, এনজাইম বা উৎসেচকের প্রভাবে রাসায়নিক জারণ বা বিযোজন ও ধাতবায়নের প্রভাবে রাসায়নিক প্রক্রিয়া। বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, খাদ্যে টক্সিন মিশ্রিত হওয়াকে কি বলে? ফুড পয়জনিং। ইস্ট জাতীয় ছত্রাক ফলের রস, টমেটোর রস, জেলি, মিষ্টি আচার ইত্যাদি ফলকে নষ্ট করে ফেলে। খাবারটি তখন টকযুক্ত ও ঘোলাতে হয়। মোল্ড জাতীয় ছত্রাক যেমন অ্যাসপারজিলাস মিউকর বাসি পাউরুটির ওপর ধূসর বর্ণের আবরণ তৈরি করে ও গন্ধযুক্ত হয়। এখানে তাহলে বাসি পাউরুটির উপর ধূসর বর্ণের আবরণ তৈরি করে ও গন্ধযুক্ত হয় কোন কোন ছত্রাকের কারণে? মোল্ড জাতীয় ছত্রাকের কারণে অ্যাসপারজিলাস মিউকর, যেটার উদাহরণ। আর ইস্ট জাতীয় ছত্রাকের কারণে ফলের রস, টমেটোর রস, জেলি, মিষ্টি আচার ইত্যাদি ফল নষ্ট হয়ে যায়। তখন খাবার হয় টকযুক্ত আর ঘোলাটে। বিভিন্ন ঋতুতে উৎপাদিত সবজি, ফলমূল ও মাছ ইত্যাদি পচনশীল খাদ্যবস্তুকে পচন থেকে সংরক্ষণ করতে ব্যবসায়ীরা ক্যালসিয়াম কার্বাইড গুঁড়া ও ফরমালিন দ্রবণ পচন রোধক বা প্রিজারভেটিভস রূপে ব্যবহার করে আসছে। তাহলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও এদের দ্বারা নিঃসৃত টক্সিন বা উৎসেচকের ক্রিয়া ত্বরান্বিত করার জন্য খুবই উপযোগী অবস্থা কোনটি? পানির উপস্থিতি ও 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন আমরা জানবো প্রিজারভেটিভস কি। যেসব রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে খাদ্যবস্তুর সাথে মিশিয়ে খাদ্যবস্তুকে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ অথবা খাদ্যবস্তুর এনজাইমের প্রভাবে পচন রোধ করা যায়, সেসব পদার্থকে ফুড প্রিজারভেটিভস বা খাদ্য সংরক্ষক বলে। এই প্রিজারভেটিভসকে দুই শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস, আর একটা কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস। আবারও বলছি, প্রাকৃতিক আর কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস। এখন প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এর মধ্যে কি কি আছে? খাদ্য লবণ, চিনি, বিভিন্ন মশলা জাতীয় বস্তু যেমন হলুদ,
রসুন, লবঙ্গ আর সরিষার তেল। তাহলে আরেকবার আমরা পড়ে ফেলি, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এর মধ্যে কি কি আছে? খাদ্য লবণ, চিনি, বিভিন্ন মশলা জাতীয় বস্তু যেমন হলুদ, রসুন, লবঙ্গ, সরিষার তেল ইত্যাদি। হলুদ হলো অ্যান্টিঅক্সিডেন্ট যা পচন কাজে বাধা দেয়। খাদ্য লবণ খাদ্যবস্তুর পানি শোষণ করে, ফলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটতে পারে না। রসুন বাটা খাদ্য সংরক্ষক রূপে ব্যবহার হয়ে আসছে। সরিষার তেল ব্যাকটেরিয়াকে খাদ্যবস্তুর সংস্পর্শ থেকে দূরে রাখে। খাদ্য লবণ দ্বারা সংরক্ষণ। পচনশীল খাদ্যবস্তুকে খাদ্য লবণের গাঢ় দ্রবণ দ্বারা সংরক্ষণ প্রক্রিয়াকে বলা হয় কিউরিং। সোডিয়াম ক্লোরাইড খাদ্যবস্তুর পানি শোষণ করে নেয়, ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। মাছ, মাংস, কাঁচা ফল ও সবজিকে কিউরিং পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে 7 থেকে 8% সোডিয়াম ক্লোরাইড বা এর অধিক 15 থেকে 20% গাঢ় দ্রবণ ব্যবহার করে কাঁচা আম, আমলকি, চালতা, জলপাই, গাজর, কাঁচামরিচ ইত্যাদিকে সংরক্ষণ করা হয়। তাহলে এখানে ইম্পর্টেন্ট যেটা, সোডিয়াম ক্লোরাইডের কত পার্সেন্ট দ্রবণ কাঁচা আম, আমলকি সংরক্ষণ করতে ব্যবহার করা হয়? 7 থেকে 8% সোডিয়াম ক্লোরাইড বা এর অধিক 15 থেকে 20%। সরিষার তেল দ্বারা সংরক্ষণ। আর্দ্রতামুক্ত সরিষার তেল ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে বাধা দেয়। প্রখর রোদে বিভিন্ন মশলাযুক্ত আচার তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট, চিনি দ্বারা খাদ্যবস্তু সংরক্ষণ। চিনি দ্বারা খাদ্যবস্তু সংরক্ষণ চিনির ঘনমাত্রার উপর নির্ভর করে। কার্বোহাইড্রেট বা শর্করা যেমন আটা বা চালের তৈরি খাদ্যবস্তুকে চিনির সিরাপে বা 65 থেকে 70% চিনির দ্রবণে ডুবিয়ে নিলে ওই খাদ্যবস্তু চিরদিন অবিকৃত থাকে। এখানে যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে 65 থেকে 70% চিনির দ্রবণে ডুবিয়ে কার্বোহাইড্রেট বা শর্করাকে রাখলে তা চিরদিন অবিকৃত থাকে। চিনির গাঢ় দ্রবণ বা সিরাপের সংস্পর্শে ব্যাকটেরিয়া কোষের মধ্যস্থ জলীয় অংশকে চিনির গাঢ় দ্রবণ অভিস্রবণ বা অসমোসিস প্রক্রিয়ায় শুষে নেয়। জ্যাম, জেলি, আচার, কাসুন্দি, মোরব্বা, কমলালেবুর আচার সংরক্ষণে চিনি পচনরোধক হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া পেয়ারা, আপেল, আনারস জাতীয় ফল কেটে পরিষ্কার করে চিনির সিরাপ বা ঘন দ্রবণে রেখে বায়ু নিরোধী করে বোতলে দীর্ঘদিন রাখা যায়। আচার তৈরি। ব্যাকটেরিয়া রোধক তরল পদার্থ যেমন ভোজ্য সরিষার তেল, ভিনেগার, 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট। বিগত কয়েক বছরে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছে ভিনেগারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক বা ভিনেগারের রাসায়নিক সংকেত নিচের কোনটি? 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড। ও মরিচ মশলার মিশ্রণে সিদ্ধ করা কাঁচা ফল সংরক্ষণ প্রক্রিয়াকে পিকলিং বা আচার তৈরির প্রক্রিয়া বলে। খাদ্যবস্তুর পচনরোধক হিসেবে নির্দিষ্ট স্বল্প মাত্রায় ব্যবহৃত রাসায়নিক পদার্থসমূহকে কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস বলে। রাসায়নিক ফুড প্রিজারভেটিভস 3 শ্রেণীভুক্ত, খুবই ইম্পর্টেন্ট এটাও। অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টিঅক্সিডেন্ট আর কিলেটিং এজেন্ট। আবারও বলছি, রাসায়নিক ফুড প্রিজারভেটিভস হচ্ছে 3 ধরনের: অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টিঅক্সিডেন্ট আর কিলেটিং এজেন্ট। অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট, এসব প্রিজারভেটিভ অম্লধর্মী হয়। আর এই অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্টের মধ্যে কি কি আছে? সোডিয়াম বেনজয়েট ও বেনজোইক অ্যাসিড, পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট ও ক্যালসিয়াম সরবেট, ক্যালসিয়াম প্রোপানয়েড, অ্যাসিটিক অ্যাসিড যার বয়লিং পয়েন্ট 118 ডিগ্রি সেলসিয়াস, সাইট্রিক অ্যাসিড, সালফাইড গ্যাস বা পটাশিয়াম মেটাবাইসালফাইড, নাইট্রাইট ও নাইট্রেট লবণ। এখন আমরা এই অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্টগুলোকে সহজে মনে রাখার জন্য একটা ছন্দ পড়ব। সেটা কি? সাবাবা পাশ করে একা সায় দেয় নাই। আবারও বলছি, সাবাবা পাশ করে একা সায় দেয় নাই। সাবাবাতে কি? সোডিয়াম বেনজয়েট, বেনজোইক অ্যাসিড, পাশে পটাশিয়াম সরবেট, করেতে ক্যালসিয়াম সরবেট, ক্যালসিয়াম প্রোপানয়েড, একাতে অ্যাসিটিক অ্যাসিড, সায়ে সাইট্রিক অ্যাসিড, সালফাইড গ্যাস আর নাইয়ে নাইট্রেট আর নাইট্রাইট লবণ।
তাহলে আমরা এই অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্টগুলোকে মনে রাখার জন্য কি পড়ব? সা বাবা পাশ করে একা সায় দেয় নাই। সোডিয়াম বেঞ্জয়েড বেঞ্জোইক অ্যাসিড, পটাশিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট, প্রোপানয়েড, অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সালফাইড গ্যাস, সোডিয়াম নাইট্রেট আর নাইট্রাইট লবণ। অ্যান্টিমাইক্রোবায়াল রাসায়নিক পদার্থ এখানে কি কি আছে? সোডিয়াম বেঞ্জয়েড, যেটা এই ছকের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট, তা হচ্ছে সর্বাধিক ব্যবহারযোগ্য মাত্রা আর অনুমোদিত মাত্রা। তাহলে আমরা এখানে অনুমোদিত মাত্রাটা একবার পড়ে ফেলি। সোডিয়াম বেঞ্জয়েড বেঞ্জোইক অ্যাসিডের 200 ppm, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সরবেটেরও হচ্ছে 200 ppm। আচ্ছা, প্রোপানয়েডের হচ্ছে 0.1 থেকে 0.3 ppm। সালফাইড বা পটাশিয়াম মেটাবাইসালফাইড এদেরও 200 ppm। তাহলে 200 ppm এ কিন্তু আমরা অনেকগুলা পাচ্ছি। সাইট্রিক অ্যাসিডেরও 200 থেকে 350 ppm। তাহলে এখানে সোডিয়াম বেঞ্জয়েড বেঞ্জোইক অ্যাসিড, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সরবেট অর্থাৎ সবগুলা সরবেট, তারপর হচ্ছে সালফাইড, পটাশিয়াম মেটাবাইসালফাইড, সাইট্রিক অ্যাসিড সবগুলারই হচ্ছে 200 ppm। সাইট্রিক অ্যাসিড হচ্ছে 200 থেকে 350 ppm। আর প্রোপানয়েডে 0.1 থেকে 0.3 ppm, নাইট্রেট আর নাইট্রাইট লবণে 120 ppm, আর পটাশিয়াম ব্রোমেটে 100 ppm। এখানে সোডিয়াম নাইট্রেট আর নাইট্রাইট লবণের ক্ষেত্রে ব্যবহার ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে সামুদ্রিক মাছ সংরক্ষণে ব্যবহৃত হয়। এরপর অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টে আছে বিএইচটি অর্থাৎ বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল বিএইচএ, টার্ট বিউটাইল হাইড্রোকুইনন টিবিএইচকিউ। এরা সবগুলোই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট আর এদের ব্যবহার বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন ইস্টোমোল্ড ধ্বংস করে, আলুর ক্রিপস, ক্যান্ডি, জেলি, চুইংগাম, মাখন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে এই তিনটার অনুমোদিত মাত্রা। বিএইচটির হচ্ছে 200 ppm, বিএইচ এর 100 ppm, আর টিবিএইচকিউরও হচ্ছে 100 ppm। আরেকবার রিপিট করছি, বিএইচটির 200 ppm আর বাকি দুইটার হচ্ছে 100 ppm। ফুড অ্যাডিটিভস এগুলার প্রত্যেকটার ব্যবহার খুবই ইম্পর্ট্যান্ট। সুগন্ধিকারক আছে, এর মধ্যে ইমালসিফায়ার আছে, রঙিন বস্তু আর সরবিটাল। সুগন্ধিকারক যেমন ফলের এসেন্স, খাদ্যবস্তুকে সুগন্ধ গ্রহণীয় করার জন্য আইসক্রিমে ফলের সুগন্ধ রস মিশানো হয়। এরপর আছে ইমালসিফায়ার যেমন লেসিথিন E322 বা অ্যাসিটিক অ্যাসিডের গ্লিসারাইড এস্টার। বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন নিচের কোনটি লেসিথিন? E322। আর সরবিটল হচ্ছে E420। তাহলে এই লেসিথিন হচ্ছে কোন শ্রেণীর? তৈল চর্বিকে পানিতে মিশ্রণের জন্য। ব্যবহারের উদ্দেশ্য ও ক্ষেত্র কোনটি? তৈল জাতীয় পদার্থকে পানিতে মিশ্রিত করার জন্য আর বাজারের গুঁড়া দুধে মেশানো হয়। তাহলে যদি কোয়েশ্চেন আসে বাজারের গুঁড়া দুধে কোনটি মেশানো হয়? লেসিথিন E322। রঙিন বস্তু ডাই শ্রেণীর, তৈরি করা খাদ্যবস্তুতে গ্রহণযোগ্য রং সৃষ্টিতে ব্যবহৃত হয়। এরপর সরবিটল E420 মিষ্টিকারক শ্রেণীর, চিনি ছাড়া ভিন্ন মিষ্টিকারক, শিশুর দাঁত ক্ষয়রোধক আর ডায়াবেটিক চকলেট তৈরিতে ব্যবহৃত হয়। আমরা পড়ব কৌটাজাতকরণ বা ক্যানিং এর মূলনীতি। এই কৌটাজাতকরণ বা ক্যানিং হলো খাদ্যবস্তুর সংরক্ষণের একটা নির্ভরযোগ্য তাপীয় বায়ু শূন্য পদ্ধতি। কৌটাজাতকরণের সতর্কতা: কৌটাজাতকরণ সঠিকভাবে অনুসৃত না হলে ওই খাদ্যবস্তুতে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটে এবং তাদের থেকে নিঃসৃত বিষাক্ত উৎসেচক বা টক্সিন যুক্ত হয়, আর এই অবস্থাকে বলা হয় বোটুলিজম। তাহলে বোটুলিজম করে কোন ব্যাকটেরিয়া? ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। বোটুলিজমের কারণে ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া হয়। তাহলে কোনটির কারণে ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া হয়? বোটুলিজমের কারণে। আর এই বোটুলিজম করে কোন ব্যাকটেরিয়া? ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। খাদ্য কৌটাজাতকরণ বা ক্যানিং এর প্রক্রিয়া:
বেশি অম্লীয় খাদ্যবস্তু অর্থাৎ পিএইচ লেস দেন 4.6 এর বেলায় 82 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস এবং কম অম্লীয় খাদ্যবস্তু মাছ মাংসের বেলায় যখন পিএইচ গ্রেটার দেন 4.6 হয় তখন 115 থেকে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে খাদ্যবস্তু পচন বিনষ্টকারী মাইক্রো অর্গানিজম মারা যায়। তাহলে আরেকবার রিপিট করছি, বেশি অম্লীয় খাদ্যবস্তুর বেলায় 82 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস আর কম অম্লীয় খাদ্যবস্তুর বেলায় 115 থেকে 121 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে খাদ্যবস্তু পচন বিনষ্টকারী মাইক্রো অর্গানিজম মরে যায়। ব্লাঞ্চিং বা সিদ্ধ করা। খোসা ছাড়ানো ও টুকরো করা কাঁচা খাদ্যবস্তুকে ফুটন্ত পানিতে বা ফুটন্ত পানি বাষ্পে 5 থেকে 10 মিনিট উত্তপ্ত করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ব্লাঞ্চিং। নরম সবজি ও বেশি পাকা ফলকে ব্লাঞ্চিং করা হয় না। কৌটায় ফলমূল, সবজি বা খাদ্যবস্তুকে দুইভাবে ভর্তি করা যায়, যেমন র প্যাকেজিং আর হট প্যাকেজিং। র প্যাকেজিং এর বেলায় খোসা ছাড়ানো কাঁচা সবজি কৌটা ভর্তি করে হালকাভাবে কৌটার ঢাকনা লাগানো হয়। আর হট প্যাকেজিং এ কাঁচা সবজি 5 থেকে 10 মিনিট সিদ্ধ করে কৌটা ভর্তি করা হয়। সাধারণত ফলের ক্ষেত্রে 30 থেকে 40% চিনির দ্রবণ এবং সবজি মাছ মাংসের ক্ষেত্রে 7 থেকে 15% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কৌটার খাদ্যবস্তুতে যোগ করা হয়। তাহলে ফলের ক্ষেত্রে কত পার্সেন্ট চিনির দ্রবণ? 30 থেকে 40%। আর সবজি মাছ মাংসের ক্ষেত্রে 7 থেকে 15% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কৌটার খাদ্যবস্তুতে যোগ করা হয়। এখন এক্সস্টিং কাকে বলে? খাদ্যবস্তু ও ক্যানিং তরল ভর্তি কৌটাকে উত্তপ্ত করে এর ভেতরে সমস্ত বায়ু বা অক্সিজেন বের করা হয়, একে বলা হয় এক্সস্টিং। সিলিং কাকে বলে? এক্সস্টিং শেষে কৌটার মুখ ভালো করে বন্ধ করা হয়, তাকে বলা হয় সিলিং। খাদ্য ভর্তি কৌটাকে এক্সস্টিং ও সিলিং করার দুইটি উপায় আছে। একটা হচ্ছে পানি স্ফুটনবাদ পদ্ধতি আর একটা চাপ কৌটাজাতকরণ পদ্ধতি। এবার পানি স্ফুটনবাদ পদ্ধতি। পানি স্ফুটন পদ্ধতি দ্বারা টমেটো, বিভিন্ন টক ফল, লবণ মশলা মিশ্রিত কিছু সবজি সংরক্ষণ করা হয়, ফলে পিএইচ এর মান 4.6 এর কম হয়। তাহলে পানি স্ফুটন পদ্ধতি দ্বারা কি কি সংরক্ষণ করা হয়? টমেটো, বিভিন্ন টক ফল আর লবণ মশলা মিশ্রিত কিছু সবজি। এই প্রক্রিয়ায় খাদ্যবস্তুতে কোনটি যোগ করা হয়? লেমন জুস বা সাইট্রিক অ্যাসিড। ওয়াটার বাথটিকে সমভাবে তাপ প্রয়োগে 180 থেকে 212 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় টক জাতীয় ফল ও সবজিকে এক্সস্টিং করার জন্য 10 মিনিট উত্তপ্ত করা হয়। (1964) সালে ফুড ক্যানিং এর জন্য প্রথম আমেরিকাতে লোহার তৈরি ক্যান ব্যবহৃত হয়। বর্তমানে 1 পিস ও 2 পিস নামে বিভিন্ন আকার ও সাইজে ধাতব ক্যান ব্যবহৃত হয়। তাহলে ফুড ক্যানিং এর জন্য আমেরিকাতে প্রথম লোহার তৈরি ক্যান কবে ব্যবহৃত হয়? 1964 সালে। এখন ফুড লেকার কি? ফুড লেকার হলো ফুড ক্যানিং কাজে ব্যবহৃত ধাতব ক্যানে প্রলেপ দেওয়ার জন্য উপযুক্ত প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি করা ফেনোলিক ইপক্সি ভিনাইল রেজিনের একটি দ্রবণ। বর্তমানে ক্যানের ভেতরে ব্যবহারের জন্য পলিবিউটাডাইনস ও ডাইফেনোলিক রেজিন ফুড লেকার অধিক ব্যবহৃত হয়। তাহলে বর্তমানে ক্যানের ভেতরে ব্যবহারের জন্য কোন কোন ফুড লেকার ব্যবহৃত হয়? পলিবিউটাডাইনস ও ডাইফেনোলিক রেজিন ফুড লেকার অধিক ব্যবহৃত হয়। মাছের কৌটাজাতকরণ। পুষ্টিমানের ভিত্তিতে বিভিন্ন মাছে বিভিন্ন খাদ্য উপাদান কি কি আছে? কঠিন, প্রোটিন, খনিজ লবণ, চর্বি, ভিটামিন। এগুলার পরিমাণটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনটা কতটুকু আছে। সবচেয়ে বেশি কোনটা আছে? কঠিন পদার্থ 24 থেকে 35%। এরপর প্রোটিন 14 থেকে 20%। তারপর খনিজ লবণ 1 থেকে 1.8%। চর্বি 0.2 থেকে বা
0.2 থেকে 20% আর ভিটামিন 0.2 থেকে 1%। এখানে সিরিয়াল ওয়াইজ দেয়া আছে, তোমরা বইয়ে হয়তো সিরিয়াল ওয়াইজ পাবে না, কিন্তু এখানে যেটা যেই পরিমাণে আছে বেশি কম অনুযায়ী সিকোয়েন্স অনুযায়ী দেয়া আছে, যে কঠিন পদার্থ, এরপর প্রোটিন, খনিজ লবণ, চর্বি, ভিটামিন। আর সবচেয়ে বেশি কোনটা থাকবে? কঠিন পদার্থ, 24 থেকে 35%। মাছের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত চর্বিতে সহজে জারণ ঘটে। আর মাছের চর্বি ভিটামিন ও এ ও ডি এর একটি প্রধান উৎস। তাহলে মাছের চর্বি কোনটির প্রধান উৎস? ভিটামিন এ ও ডি। মাছকে সঠিকভাবে কৌটাজাত করে কতদিন সংরক্ষণ করা যায়? 2 থেকে 3 বছর। মাছের কৌটাজাতকরণ পদ্ধতিতে কি কি আছে? 5টা ধাপ। প্রথমে মাছ নির্বাচন, এরপর মাছ কেটে ধৌতকরণ, তারপর ব্লাঞ্চিং বা কৌটা ভর্তিকরণ, এরপর আছে ক্যানিং দ্রবণ যোগ, এক্সস্টিং, সিলিং ও রিটর্টিং, আর লাস্টে কৌটা লেবেলিং ও গুদামজাতকরণ। তাহলে ব্লাঞ্চিং বা কৌটা ভর্তিকরণে মাছের প্রোটিনের মনোমার সিস্টিন ও মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডের সালফার জিঙ্ক অক্সাইডের সাথে বিক্রিয়া করে সাদা বর্ণের জিঙ্ক সালফাইড গঠন করে, যা মাছকে উজ্জ্বল করে। পশুর, মুরগির ও মাংসের উপাদান সবচেয়ে বেশি কোনটা থাকে? পানি। কত পার্সেন্ট? 75%। এরপর থাকে প্রোটিন 19%, তারপর চর্বি 2.5%, অ্যামিনো অ্যাসিড 1.65%, অজৈব লবণ 0.65%, ল্যাকটিক অ্যাসিড 0.9%, কার্বোহাইড্রেট 0.3%। এখানে ফার্স্ট 3টা বোল্ড করা আছে, এই 3টা খুবই ইম্পর্টেন্ট। পানি, প্রোটিন আর চর্বি কত পার্সেন্ট থাকে? তাহলে পানি কত থাকে? 75%, প্রোটিন 19% বা 19%, আর চর্বি 2.5%। এখন আমরা পড়ব মিশ্রণকে কয় ভাগে ভাগ করা যায়। মিশ্রণকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। কি কি? সমসত্বীয় বা স্বচ্ছ মিশ্রণ আর অসমসত্বীয় বা অস্বচ্ছ ঘোলাটে মিশ্রণ। সমসত্বীয় মিশ্রণের মধ্যে কি আছে? সোডিয়াম ক্লোরাইডের পানিতে দ্রবণ। আর অসমসত্বীয় মিশ্রণের মধ্যে আছে কলওয়েট, সাসপেনশন আর অধক্ষেপ। আরেকবার রিপিট করছি, কলওয়েট, সাসপেনশন আর অধক্ষেপ। প্রকৃতপক্ষে দুধ হলো কলওয়েট শ্রেণীর একটা ইমালশন। সাসপেনশন সাসপেনশন হলো অসমসত্বীয় মিশ্রণের দ্বিতীয় শ্রেণীগত উদাহরণ। যেই অবস্থায় তরল পদার্থের মাধ্যমে সর্বত্র বিরাজমান সূক্ষ্মতম কণাগুলোর ব্যাস কলওয়েট কণাগুলোর চেয়ে বড়, অর্থাৎ 500 ন্যানোমিটারের চেয়ে বেশি হয়, তাকে সাসপেনশন বলে। তাহলে সাসপেনশনে কণার ব্যাস কত হবে? 500 ন্যানোমিটারের চেয়ে বেশি। রক্তকে কাচনলে রেখে দিলে রক্তের সিরাম তরলের মধ্য থেকে ডাব্লিউবিসি, আরবিসি কণাগুলো নিচে জমতে থাকে। ডাক্তারি পরীক্ষায় রক্তের এসআর বা সেডিমেন্টেশন রেট পরীক্ষা করে দেখা হয়। সাসপেনশন হলো কলওয়েডের একটি অস্থায়ী অবস্থা। তাহলে সাসপেনশন হচ্ছে অসমসত্বীয় মিশ্রণ, এটি কলওয়েডের একটি অস্থায়ী অবস্থা, আর এতে কণার ব্যাস কত? 500 ন্যানোমিটারের চেয়ে বেশি। কলওয়েড ও সাসপেনশনের মূল পার্থক্য। এখানে যেই কয়টা লাইন আছে প্রত্যেকটা লাইন মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা লাইন খুব ভালো মতো পড়তে হবে। ফার্স্টে যেটা আছে, কলওয়েড কণার ব্যাস 2 থেকে 500 ন্যানোমিটার, এর থেকে সাসপেনশন কণার ব্যাস 500 ন্যানোমিটার চেয়ে অনেক বড় হয়। অর্থাৎ কলওয়েড কণার ব্যাস হচ্ছে 2 থেকে 500 ন্যানোমিটার, আর সাসপেনশন কণার ব্যাস হচ্ছে 500 ন্যানোমিটারের চেয়ে বেশি। এটা হচ্ছে এদের মধ্যে মূল পার্থক্য। এরপর যেটা আছে যে কলওয়েড মিশ্রণ সুস্থিত থাকে, কিন্তু সাসপেনশন অস্থায়ী হওয়ায় কণাগুলো ধীরে ধীরে অধঃক্ষিপ্ত হতে থাকে। সাসপেনশন অবস্থায় ওষুধের কার্যকারিতা বজায় থাকে, যেমন অক্সিটেট্রাসাইক্লিন।
এখানে প্রত্যেকটা উদাহরণও ইম্পর্ট্যান্ট, উদাহরণগুলো ভালো মতো পড়তে হবে। 3 নম্বর পয়েন্ট, সাসপেনশন অবস্থায় ওষুধের তিক্ত গুণ দূর করা যায়, যেমন ক্লোরামপেনিকল পালমিয়েটেড সাসপেনশন। স্থানিক প্রয়োগের জন্য ওষুধ তৈরি করা হয়, যেমন ক্যালামিন লোশন। কলেরা ভ্যাকসিন হলো একটি সাসপেনশন। অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট মিশ্রণ হলো একটি সাসপেনশন। তাহলে সাসপেনশন অবস্থায় ওষুধের কার্যকারিতা বজায় রাখে, যার উদাহরণ কি অক্সি টেট্রাসাইক্লিন। ওষুধের তিক্ত গুণ দূর করা যায়, ক্লোরামপেনিকল পালমিয়েটেড সাসপেনশন। স্থানিক প্রয়োগের জন্য ওষুধ তৈরি করা হয়, উদাহরণ ক্যালামিন লোশন। কলেরা ভ্যাকসিন হলো একটি সাসপেনশন। আর অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত হয় কোনটি? বেরিয়াম সালফেট, যা একটি সাসপেনশন। এখন আমাদের টপিক হচ্ছে কোয়াগুলেশন। কোয়াগুলেশন হলো একটি রাসায়নিক বা যান্ত্রিক প্রক্রিয়া যাতে কলয়েডের বিস্তারণের মাধ্যমে বিস্তারিত অবস্থায় থাকা কণাগুলো পিণ্ডীভূত তলদেশে ভেসে ওঠে। যেমন দুধে অ্যাসিড যোগ করলে কলয়েড কণাগুলো গুচ্ছবদ্ধ হয়ে দই তৈরি করে। যেই বল দ্বারা কলয়েড সিস্টেমের বিস্তারণের মাধ্যমে বিস্তারিত বস্তুকণা সুস্থিত থাকে, সেই বলকে বিনষ্ট করে কলয়েড সিস্টেমকে অস্থির করার মাধ্যমে কলয়েড কণাগুলোকে গুচ্ছভাবে পৃথক করার প্রক্রিয়াকে বলা হয় কোয়াগুলেশন। আর যে রাসায়নিক পদার্থের প্রভাবে কলয়েড মধ্যস্থ বল বিনষ্ট হয় তাকে বলা হয় কোয়াগুলেন্ট। বিজ্ঞানী হার্ডি শুলজে বিভিন্ন শ্রেণীর কলয়েডকে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্বারা কোয়াগুলেশন করেন, আর তাদের পরীক্ষালব্ধ ফলাফল হার্ডি শুলজে নিয়ম নামে পরিচিত। কলয়েড কণার বিপরীত চার্জযুক্ত ক্যাটায়ন অথবা অ্যানায়ন কোয়াগুলেন্ট রূপে কাজ করে, আর কোয়াগুলেন্টের কোয়াগুলেশন ক্ষমতা চার্জ সংখ্যার সমানুপাতিক। এখন ক্যাটায়ন হিসেবে সাধারণত ব্যবহৃত কোয়াগুলেন্ট কি কি আছে? হাইড্রেটেড অ্যালুমিনিয়াম আয়ন AlH2O6 রূপে অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অর্থাৎ হাইড্রেটেড অ্যালুমিনিয়াম রূপে কি কি? অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ফেরিক আয়ন রূপে ফেরিক ক্লোরাইড, ফেরিক সালফেট। এরপর অ্যানায়ন হিসেবে সোডিয়াম ফসফেট, সোডিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট ইত্যাদি অধিক ব্যবহৃত হয়। কি কি অধিক ব্যবহৃত হয়? সোডিয়াম ফসফেট, সোডিয়াম সালফেট আর ম্যাগনেসিয়াম সালফেট। আর ক্যাটায়ন হিসেবে কি কি? হাইড্রেটেড অ্যালুমিনিয়াম আয়ন রূপে অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর ফেরিক আয়ন রূপে ফেরিক ক্লোরাইড, ফেরিক সালফেট। কোয়াগুলেন্টের চার্জ সংখ্যা বৃদ্ধির সাথে কোয়াগুলেশন ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এদের ব্যবহৃত মোল সংখ্যা হ্রাস পায়। যেমন ঋণাত্মক চার্জের আর্সেনিক সালফাইড কলয়েডকে কোয়াগুলেশনে ব্যবহৃত ক্যাটায়নের কোয়াগুলেশন ক্ষমতা হলো ফার্স্টে অ্যালুমিনিয়াম আয়ন, এরপর বেরিয়াম আয়ন, তারপর হচ্ছে সোডিয়াম আয়ন। এখন ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণের সক্রিয় কোয়াগুলেন্ট আর কার্যকর মোল সংখ্যা আমরা জানব। তাহলে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য যদি সোডিয়াম ক্লোরাইড হয় তাতে সক্রিয় কোয়াগুলেন্ট কি? সোডিয়াম আয়ন, আর কার্যকর মোল সংখ্যা 52। এরপর বেরিয়াম ক্লোরাইডে সক্রিয় কোয়াগুলেন্ট কোনটি? বেরিয়াম, আর কার্যকর মোল সংখ্যা 0.69। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে সক্রিয় কোয়াগুলেন্ট অ্যালুমিনিয়াম আয়ন, কার্যকর মোল সংখ্যা 0.093। ব্যবহৃত কোয়াগুলেন্টের তিনটি বৈশিষ্ট্য থাকে। তিনটা বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য। যেমন ফার্স্টে আছে ঋণাত্মক কলয়েড আয়নের কোয়াগুলেশনের জন্য ত্রিযোজী ক্যাটায়ন অত্যন্ত কার্যকর কোয়াগুলেন্ট রূপে কাজ করে। আবারও বলছি, ঋণাত্মক কলয়েড আয়নের কোয়াগুলেশনের জন্য ত্রিযোজী ক্যাটায়ন অত্যন্ত কার্যকর কোয়াগুলেন্ট রূপে কাজ করে। এই ত্রিযোজী ক্যাটায়নের মধ্যে কি কি আছে? অ্যালুমিনিয়াম আয়ন, ফেরিক আয়ন। সেকেন্ড ওয়ান, ন্যূনতম মূল অনুপাতে কোয়াগুলেন্ট ব্যবহৃত হয়। থার্ড পয়েন্ট, তরল পদার্থে ব্যবহৃত কোয়াগুলেন্টের কোনো বিষক্রিয়া থাকবে না। গাভীর দুধের আপেক্ষিক ঘনত্ব কত? 1.029 থেকে 1.039। কত?
1.029 থেকে 1.039। দুধের আপেক্ষিক ঘনত্ব কোনটির সাহায্যে মাপা হয়? ল্যাক্টোমিটারের সাহায্যে। এরপর খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, দুধের পিএইচ কত? 6.6 থেকে 6.9। আবারও রিপিট করছি, 6.6 থেকে 6.9। দুধকে সংরক্ষণের জন্য 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও ব্যাকটেরিয়া মুক্ত পরিবেশ দরকার। তাহলে দুধকে সংরক্ষণের জন্য তাপমাত্রা কত রাখা দরকার? 10 ডিগ্রি সেলসিয়াস। প্রধান উপাদান ও সংযুক্তি। দুধের প্রধান উপাদান কি? পানি। কত পার্সেন্ট থাকে? 82 থেকে 88%। এরপর চর্বি, প্রাণীভেদে 3.5 থেকে 7.4%। এরপর থাকে প্রোটিন, 0.9 থেকে 4.6%। তাহলে দুধের প্রধান উপাদান কি? পানি। কত পার্সেন্ট থাকে? 82 থেকে 88%। এরপর থাকে চর্বি, 3.5 থেকে 7.4%। প্রোটিন 0.9 থেকে 4.6%। এখানে প্রত্যেকটা উপাদান আর এর সংযুক্তি কিন্তু ইম্পর্টেন্ট, কারণ অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন থাকতে পারে যে দুধের প্রধান উপাদান ও সংযুক্তির ক্ষেত্রে নিচের কোনটি সত্য বা মিথ্যা। তাই দুধের প্রধান উপাদান ও সংযুক্তি এই তিনটাই খুব ভালো মতো পড়তে হবে। এবার এই প্রোটিন কয় ধরনের? প্রোটিন 3 ধরনের। কি কি? ক্যাসিন, ল্যাক্টোঅ্যালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন। এই ল্যাক্টোঅ্যালবুমিন আর ল্যাক্টোগ্লোবিউলিনকে একসাথে বলা হয় সেরাম ওয়ে প্রোটিন। আর এখানে ক্যাসিন থাকে 82% আর সেরাম ওয়ে প্রোটিন থাকে 18%। তাহলে আরেকবার রিপিট করছি যে প্রোটিন কয় শ্রেণীর থাকে? 3 শ্রেণীর, ক্যাসিন, ল্যাক্টোঅ্যালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন। আর এই ল্যাক্টোঅ্যালবুমিন আর গ্লোবিউলিনকে একসাথে বলা হয় সেরাম ওয়ে প্রোটিন। ক্যাসিন থাকে 82%, সেরাম ওয়ে প্রোটিন থাকে 18%। আর দুধের প্রধান উপাদান কোনটি? পানি। পিএইচ কত? 6.6 থেকে 6.9। এখন এই ক্যাসিন আবার 4 ধরনের। কি কি? আলফা S1, আলফা S2, বিটা আর কাপ্পা। দুগ্ধ চিনি বা ল্যাকটোজ। ল্যাকটোজ দুধের অসমল রূপে কাজ করে। দুধের প্রধান খনিজ উপাদান: ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ফসফরাস আর ক্লোরাইড আয়ন। প্রতি গ্রাম চর্বি, প্রোটিন, শর্করা খাদ্যমান হলো যথাক্রমে 9, 4 ও 4 ক্যালোরি। তাহলে দুধে প্রতি গ্রামে চর্বি, প্রোটিন আর শর্করার খাদ্যমান কত? চর্বির হচ্ছে 9 ক্যালোরি আর প্রোটিন আর শর্করার হচ্ছে 4 ক্যালোরি করে। দুধে কম পরিমাণে থাকে কোনটি? কপার ও লোহা। আবারও রিপিট করছি যে দুধে কম পরিমাণে কোনটি থাকে? কপার ও লোহা। কোন ভিটামিন দুধে বেশি থাকে? ভিটামিন এ। আর কম থাকে কোনটা? ডি ও সি। দুধের পাস্তুরীকরণ ও ফুটানোর কারণে কোন ভিটামিন নষ্ট হয়? ভিটামিন সি। বিভিন্ন প্রাণীর দুধে শতকরা সংযুক্তি, যেমন গাভীর দুধে পানির পরিমাণ সবচেয়ে বেশি, কত? 87.8%। মহিষের দুধে পানির পরিমাণ কত? 82.7%। চর্বি কার বেশি? মহিষের দুধে চর্বি বেশি, কত? 7.4%। প্রোটিন বেশি কার দুধে? ভেড়ার দুধে। এটা অবজেক্টিভে আসলে আমরা ম্যাক্সিমাম টাইমে ভুল করে আসি, আমরা মহিষের দুধে দিয়ে আসি। প্রোটিন বেশি হচ্ছে ভেড়ার দুধে, কত? 4.6%। আর ল্যাকটোজ বেশি হচ্ছে মহিষের দুধে, 5.5%। তাহলে মহিষের দুধে কি কি বেশি? ল্যাকটোজ বেশি আর চর্বি বেশি, 7.4% আর ল্যাকটোজ 5.5%। এজন্য মহিষের দুধের ক্যালোরিও বেশি, 110 কিলো ক্যালোরি। দুধ থেকে মাখন পৃথকীকরণ: দুধকে ক্রিম মেশিন দিয়ে সেন্ট্রিফিউগাল প্রক্রিয়ায় আলোড়িত করে দুধের সমস্ত চর্বি কণাকে ক্রিম রূপে দুধের জলীয় অংশ বা ঘোল পৃথক করার প্রক্রিয়াকে বলা হয় দুধের মন্থন। মাখনে পানি থাকে কত পার্সেন্ট? 18%।
এবার আমরা পড়ব দুধের পিএইচ মান নিয়ন্ত্রণ। মাখন তৈরির বেলায় দুধের পিএইচ এর মান 6.6 থেকে 6.9 নিয়ন্ত্রণ করা দরকার। দুধ সংগ্রহের পর দীর্ঘ সময় অর্থাৎ 8 থেকে 12 ঘন্টা খোলা অবস্থায় রেখে দিলে দুধের ল্যাকটোজ ল্যাক্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। আবারও রিপিট করছি যে দুধ সংগ্রহের পর দীর্ঘ সময় অর্থাৎ 8 থেকে 12 ঘন্টা খোলা অবস্থায় রেখে দিলে দুধের ল্যাকটোজ ল্যাক্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। অনেক সময় কোয়েশ্চেন আসে দুধের ল্যাকটোজ ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় কোন ব্যাকটেরিয়া দ্বারা? কোন ব্যাকটেরিয়া? ল্যাক্টোকক্কাস। দুধ সংগ্রহের পর দ্রুত ঠান্ডা করে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা উচিত। দুধের পিএইচ এর মান যখন 6.5 এর কম হয় তখন অল্প পরিমাণে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট দ্রবণ যোগ করে দুধের মানকে 6.6 থেকে 6.9 এর মধ্যে রাখতে হবে। তাহলে দুধের মান যদি 6.5 এর কম হয় তখন কি করতে হবে? এর সাথে অল্প পরিমাণে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট দ্রবণ যোগ করতে হবে। দুধের বাণিজ্যিকরণ পদ্ধতি দুইটা, একটা হচ্ছে দুধের পাস্তুরায়ন আর একটা দুধের স্টেরিলাইজেশন। দুধের পাস্তুরায়ন দুটি পদ্ধতিতে করা হয়। কি কি? হোল্ডার মেথড আর HTST মেথড। হোল্ডার মেথডে 63 থেকে 66 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনধিক 30 মিনিট উত্তপ্ত করে দ্রুত 10 ডিগ্রি সেলসিয়াসে শীতল করা হয়। এখানে তাপমাত্রা আর সময়টা কিন্তু ইম্পর্টেন্ট দুইটা মেথডেরই। তাহলে হোল্ডার মেথডে কত? 63 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট উত্তপ্ত করে দ্রুত 10 ডিগ্রি সেলসিয়াসে শীতল করা হয়। আর HTST মেথডে দ্রুত 74 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 সেকেন্ড উত্তপ্ত করে দ্রুত 10 ডিগ্রি সেলসিয়াসে শীতল করা হয়। হোল্ডার মেথডে উত্তপ্ত করা হয় 63 থেকে 66 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সময় 30 মিনিটের বেশি, আর শীতল করা হয় 10 ডিগ্রি সেলসিয়াসে। HTST মেথডে 74 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয় কত সেকেন্ড? 15 সেকেন্ড, শীতল করা হয় 10 ডিগ্রি সেলসিয়াসে। দুধের স্টেরিলাইজেশন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিট ওয়াটার বাথ অথবা অধিক চাপযুক্ত স্টিম দ্বারা উত্তপ্ত করা হয়। তাপমাত্রা কত স্টেরিলাইজেশনের ক্ষেত্রে? তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস আর সময় 25 মিনিট। টয়লেট্রিজ ও পারফিউমারি। টয়লেট্রিজ কি? মুখের অভ্যন্তরে ও বাহ্যিক দেহকে পরিষ্কার করার জন্য ব্যবহৃত রাসায়নিক সামগ্রীকে বলা হয় টয়লেট্রিজ। আর পারফিউমারি জীবাণুনাশক, সুগন্ধযুক্ত তেল, জেলি সদৃশ বা সূক্ষ্ম গুঁড়ার সামগ্রী যা ত্বকের দুর্গন্ধ ও রক্ষণাবেক্ষণে ব্যবহৃত হয়। টয়লেট্রিজের অন্তর্ভুক্ত কোনগুলা? বিগত বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। কি কি? টয়লেট সাবান, শ্যাম্পু আর টুথপেস্ট। পারফিউমারি বলতে গোলাপ জল, হেয়ার অয়েল, ট্যালকম পাউডার, স্নো, আফটার শেভ, মেহেদি প্রভৃতি অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে টয়লেট্রিজে কি কি আছে? টয়লেট সাবান, শ্যাম্পু, টুথপেস্ট। আর পারফিউমারিতে কি কি আছে? গোলাপ জল, হেয়ার অয়েল, ট্যালকম পাউডার, স্নো, আফটার শেভ, মেহেদি। গ্লাস ক্লিনারের ময়লা পরিষ্কারের কৌশল। গ্রিজ বা তৈলাক্ত পদার্থকে দ্রবীভূত করার জন্য ক্লিনারে থাকে অ্যামোনিয়া। সেকেন্ড পয়েন্ট, দ্বিতীয় উপাদান হলো সোডিয়াম লরাইল সালফেট। এটি হলো অ্যানায়নিক ডিটারজেন্ট। তাহলে গ্রিজ বা তৈলাক্ত পদার্থকে দ্রবীভূত করার জন্য ক্লিনারে কোনটি থাকে? অ্যামোনিয়া। দ্বিতীয় উপাদান কি থাকে? সোডিয়াম লরাইল সালফেট, যা একটি অ্যানায়নিক ডিটারজেন্ট। এটি ওয়েটিং এজেন্ট হিসেবে পানির সারফেস টেনশন দূর করে। তাহলে ওয়েটিং এজেন্ট হিসেবে কাজ করে কোনটি? সোডিয়াম লরাইল সালফেট। এর ফলে মূল পরিষ্কারক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ময়লাকে দূর করতে পারে। তৃতীয় উপাদান কি?
পানি, যা গ্লাস বা কাচের গায়ের সব ময়লা ও ধুলাবালি পরিষ্কার করে ফেলে। চতুর্থ উপাদান আইসোপ্রোপাইল অ্যালকোহল, কাচের গায়ে লেগে থাকা সব পানি টেনে নেয়। আবার অ্যালকোহলটিকে উদ্বায়িতা হ্রাসে সহায়ক ও জীবাণুনাশক হিসেবে ইথিলিন গ্লাইকল ব্যবহৃত হয়। তাহলে এখানে উপাদান কি কি আছে? অ্যামোনিয়া, সোডিয়াম লরেল সালফেট, পানি, আইসোপ্রোপাইল অ্যালকোহল আর হচ্ছে ইথিলিন গ্লাইকল। আর এদের কাজগুলো আরেকবার রিপিট করছি। গ্রিজ বা তৈলাক্ত পদার্থকে দ্রবীভূত করার জন্য অ্যামোনিয়া, সোডিয়াম লরেল সালফেট ওয়েটিং এজেন্ট হিসেবে কাজ করে পানির সারফেস টেনশন দূর করে, এর ফলে মূল পরিষ্কারক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ময়লাকে দূর করতে পারে। পানি গ্লাস বা কাচের গায়ে সব ময়লা ও ধুলাবালি পরিষ্কার করে ফেলে। আইসোপ্রোপাইল অ্যালকোহল কাচের গায়ে লেগে থাকা সব পানি টেনে নেয়। আবার অ্যালকোহলটিকে উদ্বায়িতা হ্রাসে সহায়ক ও জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় কোনটি? ইথিলিন গ্লাইকল। এবার আমরা পড়ব টয়লেট ক্লিনারের ময়লা পরিষ্কার করার কৌশল। টয়লেট ক্লিনারে কস্টিক সোডা ও ডিটারজেন্ট সোডিয়াম লরেল সালফেট তৈল চর্বি ও ময়লা পরিষ্কারক রূপে কাজ করে। টয়লেটের দুর্গন্ধ ও দাগ দূর করতে ব্লিচিং এজেন্ট রূপে ব্যবহার করা হয় কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। আবার রিপিট করছি, টয়লেটের দুর্গন্ধ ও দাগ দূর করতে ব্লিচিং এজেন্ট রূপে কোনটি ব্যবহৃত হয়? ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। জীবাণুনাশক রূপে কাজ করে কোনটি? ফেনল। তাহলে এই তিনটা পয়েন্ট কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই আরেকবার তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যে তৈল চর্বি ও ময়লা পরিষ্কারক রূপে কাজ করে কোনটি? কস্টিক সোডা, ডিটারজেন্ট, সোডিয়াম লরেল সালফেট। ব্লিচিং এজেন্ট রূপে কাজ করে কোনটি? ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। আর জীবাণুনাশক রূপে কাজ করে কোনটি? ফেনল। টয়লেট ক্লিনারে কস্টিক সোডা ও গ্লাস ক্লিনারে অ্যামোনিয়ার ব্যবহার। টয়লেট ক্লিনারে কস্টিক সোডা ব্যবহার করা হলেও গ্লাস ক্লিনারে ব্যবহার করা হয় না। এর কারণ টয়লেট তৈরির ও গ্লাস তৈরির উপাদান এবং প্রক্রিয়ার মধ্যে পাওয়া যায়। যেমন জানালাতে ব্যবহৃত সাধারণ কাঁচে থাকে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড 5, সিলিকন ডাই অক্সাইড। রাসায়নিক কাঁচ যন্ত্রের দৃঢ় বা পটাশ কাঁচে থাকে পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড 5, সিলিকন ডাই অক্সাইড। পাইরেক্স ও জেনা কোম্পানির বড় কাঁচে থাকে সোডিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, বেরিয়াম অক্সাইড, বোরন অক্সাইড আর সিলিকন ডাই অক্সাইড। গ্লাস ক্লিনারের ব্যবহৃত অ্যামোনিয়া দ্রবণ সিলিকার সাথে বিক্রিয়া করে না, তাই অ্যামোনিয়া কাচের কোনো ক্ষতি করে না। এখন আমাদের নেক্সট টপিক হেয়ার অয়েল প্রস্তুতি। ডাবুর আমলা হেয়ার অয়েলে মূল উপাদান কোনটি? নারকেল তেল। আর হার্বাল অয়েলে 3 প্রকার ভেজিটেবল অয়েল থাকে। কি কি? সূর্যমুখী তেল, বাদাম তেল আর তিল তেল। তাহলে হার্বাল অয়েলে 3 প্রকার ভেজিটেবল অয়েল কি কি? সূর্যমুখী, বাদাম আর তিল তেল। আমলা চুলকে মজবুত করে এবং চুলের কালো রং বিবর্ণ হতে বাধা দেয়। এছাড়া ফলস ডেইসি ও ইন্ডিয়ান স্পাইকনাট এর নির্যাস চুলের বৃদ্ধি ও চুলকে মজবুত করে। তাহলে চুলকে মজবুত করে এবং চুলের কালো রং বিবর্ণ হতে বাধা দেয় কোনটি? আমলা। আর কোনটি নির্যাস চুলের বৃদ্ধি ও চুলকে মজবুত করে? ফলস ডেইসি ও ইন্ডিয়ান স্পাইকনাট। হেয়ার অয়েলে মিশ্রিত অন্যান্য উপাদান। চুলের কোমলতাদায়ক। ডাবুর আমলায় পেট্রোলিয়াম অয়েল ও কেনোলা অয়েল ব্যবহৃত হয়। ইমালসিফায়ার, তেলকে ঘন করে, যেমন ওলিক অ্যাসিড, এটি কেনোলা তেলের উপাদান। অ্যান্টিঅক্সিডেন্ট, টি বিউটাইল হাইড্রোকুইনন। অতিরিক্ত উপাদান সমূহ সুগন্ধ বস্তু রূপে মেন্থল, মিন্ট অয়েল ও রোজমেরি ব্যবহৃত হয়। অনুমোদিত অ্যাজো রং রূপে ইয়েলো নাম্বার 10, গ্রিন নম্বর 6 এবং রেড নম্বর 17 ব্যবহৃত হয়। তাহলে এখানে ইমালসিফায়ার অর্থাৎ তেলকে ঘন করে কোনটি?
ওলিক অ্যাসিড। অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? টি বিউটাইল হাইড্রোকুইনন। আর অনুমোদিত অ্যাজো রূপে ব্যবহার করা হয় কি কি? ইয়েলো নাম্বার 10, গ্রিন নাম্বার 6 আর রেড নাম্বার 17। ট্যালকম পাউডার প্রস্তুতি। মূল উপাদান টেলক, হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। কতটুকু থাকে? 92%। এখানে পার্সেন্টেজটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে ট্যালকম পাউডারে টেলকের পার্সেন্টেজ কত? 92%। অতিরিক্ত পিচ্ছিলতার জন্য টেলকের সাথে ব্যবহার করা হয় কোনটি? জিঙ্ক স্টিয়ারেট, যা একটি কোমল অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক হিসেবে বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। স্টিয়ারেটের পরিমাণ কত? 4 থেকে 10%। পাউডারকে ফাঁপানোর জন্য ব্যবহার করা হয় কোনটি? ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম কার্বনেট। এটা খুবই ইম্পর্ট্যান্ট। পাউডারকে ফাঁপানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম কার্বনেট। এগুলা ট্যালকম পাউডারের সুগন্ধি ধরে রাখে। পাউডারের সাথে সুগন্ধি রূপে মেন্থল ও ক্যামফর সামান্য পরিমাণে যোগ করা হয়। তাহলে ট্যালকম পাউডারের মূল উপাদান কোনটি? টেলক, হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, যার পরিমাণ কত? 92%। অতিরিক্ত পিচ্ছিলতার জন্য টেলকের সাথে কোনটি ব্যবহার করা হয়? জিঙ্ক স্টিয়ারেট, যেটা কোমল অ্যান্টিসেপটিক, আর ম্যাগনেসিয়াম সিলিকেট ও অন্যান্য সিলিকেট। অ্যান্টিসেপটিক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? বোরিক অ্যাসিড। স্টিয়ারেটের পরিমাণ 4 থেকে 10%। আর পাউডারকে ফাঁপানোর জন্য ব্যবহার করা হয় কোনটি? ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম কার্বনেট, যা ট্যালকম পাউডারের সুগন্ধি ধরে রাখে। আর পাউডারের সাথে সুগন্ধি রূপে সামান্য পরিমাণে যোগ করা হয় কোনটি? মেন্থল ও ক্যামফর। বেবি পাউডার প্রস্তুতি। এখানেও মূল উপাদান টেলক, কিন্তু এখানে পার্সেন্টেজ কত? 83.5%। আর আমরা ট্যালকম পাউডারে কত পড়েছি? 92%। জিঙ্ক স্টিয়ারেট বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, এর পার্সেন্টেজ কত থাকে? 3 থেকে 5%-এর মধ্যে। বাধ্যতামূলক অ্যান্টিসেপটিক, পানি শোষণ ক্ষমতা বাড়ায়। বেবি পাউডার অত্যন্ত মসৃণ, পিচ্ছিল ও গায়ে এঁটে থাকার গুণ সম্পন্ন হয়। বেবি পাউডারে 2 থেকে 5% জিঙ্ক অক্সাইড, 0.5 থেকে 1.5% স্টিরাইল অ্যালকোহল মিশ্রিত করলে ওই পাউডার সুন্দর নমনীয় গুণ সম্পন্ন হয়। তাহলে বেবি পাউডারের মূল উপাদান কি? টেলক, যার পরিমাণ কত? 83.5%। জিঙ্ক স্টিয়ারেট বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেটের পরিমাণ কত? 3 থেকে 5%-এর মধ্যে। এটি বাধ্যতামূলক অ্যান্টিসেপটিক, পানি শোষণ ক্ষমতা বাড়ায়। বেবি পাউডার অত্যন্ত মসৃণ, পিচ্ছিল ও গায়ে এঁটে থাকার গুণ সম্পন্ন হয়। আর এই বেবি পাউডারকে সুন্দর নমনীয় গুণ সম্পন্ন করতে কত পার্সেন্ট জিঙ্ক অক্সাইড মিশ্রিত করা হয়? 2 থেকে 5%। নেক্সট টপিক, কোল্ড ক্রিম প্রস্তুতি। কোল্ড ক্রিম কখন ব্যবহৃত হয়? শীতকালে। কোল্ড ক্রিমের মূল উপাদান কি কি? তেল, মোম, বোরাক্স, পানি। আবারও রিপিট করছি, কি কি? তেল, মোম, বোরাক্স, পানি। আফটারশেভ প্রস্তুতি। আফটারশেভ প্রস্তুতির মূল উপাদান হলো এখানে অ্যান্টিসেপটিক কি? ডিনেচার্ড অ্যালকোহল 40। এর পরিমাণ কত? 85%। ময়েশ্চারাইজার কোনটি? গ্লিসারিন। আর সুগন্ধ বস্তু স্যান্ডেলউড তেল, লবঙ্গ, দারুচিনি, কমলা লেবুর খোসা। তাহলে অ্যান্টিসেপটিক কোনটি? ডিনেচার্ড অ্যালকোহল 40, এর পরিমাণ 85%। ময়েশ্চারাইজার গ্লিসারিন, আর সুগন্ধ বস্তু স্যান্ডেলউড তেল, লবঙ্গ, দারুচিনি, কমলা লেবুর খোসা। মেহেদি নিষ্কাশন। মেহেদি পাতার নির্যাসে লাসন নামক 2-হাইড্রোক্সি-1,4-ন্যাপথাকুইনন জৈব যৌগ থাকে। মেহেদি পাতার নির্যাসে কোনটি থাকে? বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। লাসন থাকে, যার রাসায়নিক সংকেত কি? 2-হাইড্রোক্সি-1,4-ন্যাপথাকুইনন।
আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, হেনা পাউডারে কোনটি মিশালে বাদামি বা ব্রাউন রং হয়? নীল বা ইন্ডিগো মিশালে বাদামি বা ব্রাউন রং হয়, আর আমলা মিশালে সোনালী হলুদ উজ্জ্বলতা বৃদ্ধি সহ কুঞ্চিত হয়। কেসিয়া ওপটাভা মিশালে চুল মসৃণ ও চকচকে হয়। কোনটি মিশালে চুল মসৃণ ও চকচকে হয়? কেসিয়া ওপটাভা। তাহলে আরেকবার রিপিট করছি সম্পূর্ণটা। মেহেদি পাতার নির্যাসে কোনটি থাকে? লাসন, যার রাসায়নিক সংকেত 2-hydroxy-1,4-ন্যাপথাকুইনম। হেনা পাউডারে নীল ইন্ডিগো মিশালে বাদামি বা ব্রাউন রং হয়, আর আমলা মিশালে সোনালী হলুদ উজ্জ্বলতা বৃদ্ধি সহ কুঞ্চিত হয়। আর চুল মসৃণ ও চকচকে হয় কোনটি মিশালে? কেসিয়া ওপটাভা। মল্ট ভিনেগার প্রস্তুতি। প্রথম স্তর অ্যালকোহল উৎপাদন করা, আর দ্বিতীয় স্তর অ্যাসিটোব্যাক্টরে রূপান্তর, যেখানে অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন হয়। ভিনেগারকে 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট উত্তপ্ত করে সব অ্যাসিটোব্যাক্টর নষ্ট করা হয়। তাহলে ভিনেগারকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে সব অ্যাসিটোব্যাক্টর নষ্ট হয়? 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে। কত মিনিট? 20 মিনিট। শেষে তৃপ্তিকর ও হালকা বাদামি ভিনেগার পাওয়া যায়। অ্যাডমিশন টেস্টের খুবই কমন একটা কোয়েশ্চেন, ভিনেগারের পিএইচ এর মান কত? 4.74। প্রিজারভেটিভ রূপে মাত্র 3% অ্যাসিটিক অ্যাসিড ও 4% অ্যাসিটিক অ্যাসিডের লবণের মিশ্রণে মাইক্রো অর্গানিজম মারা যায় এবং এদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। খাদ্যবস্তুকে ব্রাইন বা গাঢ় লবণের পানিতে ডুবিয়ে নিলে খাদ্য থেকে পানি দূর হয়। এরপর ওই খাদ্যবস্তু পানিতে সিক্ত করা হয়, আর এই প্রক্রিয়াকে বলা হয় পিকলিং। সবজি যেমন শসা ও মাছ, মাংস ভিনেগারে পিকলিং করে সংরক্ষণ করা হয়। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।